where the mind is without fear and the head is held high, where knowledge is free. মালদা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিক্ষা দপ্তর এবং মালদা জেলা স্কুলের সহায়তায় তোমাদের যে অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে তাতে আমি মালদা জেলা স্কুলের জীবন বিজ্ঞানের বায়োলজির শিক্ষক শ্রী বিশ্বজিৎ দত্ত। আজকে আমি তোমাদের ক্লাস 11-এর বায়োলজির ইউনিট 3 সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন তার চ্যাপ্টার 7 কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস অফ লিভিং সেল এইটা আমি তোমাদের আজকে পড়াবো। তোমরা জানো যে আমাদের জীবদেহের গঠনগত এবং কার্যগত একক স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট সেল। প্রত্যেকটা সেল সে ইউনিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রেও একটাই সেল, মাল্টিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে অনেক সেল বডি ফর্ম করছে। প্রত্যেকটা সেল ইন্ডিভিজুয়ালি কিছু পারফর্ম করতে পারে ফাংশন। প্রত্যেকটা সেলের দেখা যায় যে সেল ডিভিশনের ক্যাপাবিলিটি আছে। এই সেলের মধ্যে দেখতে পাওয়া যায় বেশ কিছু জিনিস আছে যে তোমরা এর আগের চ্যাপ্টারে পড়েছো। সেই জিনিসগুলোকে কি কি বলি আমরা যদি একটা দেখি, তা একটা সেল, তাহলে এই যদি একটা সেল হয়, সেলের বাইরের দিকে একটা থাকে মেমব্রেন, প্লাজমা মেমব্রেন। অ্যানিম্যাল সেল, প্ল্যান্ট সেলের ক্ষেত্রে প্লাজমা মেমব্রেন, তার বাইরের দিকে আছে সেল ওয়াল এবং ভেতরে থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াস ব্যতীত অপর যে অংশটি সেটাকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। সরি, এটি সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস এই দুটোকে একসাথে বলা হচ্ছে কি প্রোটোপ্লাজম। তাহলে এই সাইটোপ্লাজমের মধ্যে দেখতে পাওয়া যায় যে বিভিন্ন ধরনের রিয়াকশানগুলো হয়। তো এই সাইটোপ্লাজমের মধ্যে যে কেমিক্যাল রিয়াকশানগুলো হচ্ছে সেই রিয়াকশানগুলোর সঙ্গে বা এই সাইটোপ্লাজমের মধ্যে আমরা দেখতে পাবো যে বেশ কিছু কেমিক্যাল সাবস্ট্যান্স আছে, সেটা ইনঅর্গানিক হতে পারে, অর্গানিক হতে পারে। সেই কেমিক্যাল সেলুলার কেমিক্যাল পুল এটা কি, এইখান থেকে আমরা সেটা জানব। সেলের মধ্যে যে কেমিক্যাল কম্পোনেন্টসগুলো আছে, কেমিক্যাল মলিকিউলগুলো আছে বা সেগুলোকে আমরা বলা হচ্ছে কি সেলুলার কেমিক্যাল পুল। এই সেলুলার কেমিক্যাল পুলে আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল দেখতে পাবো। তার মধ্যে কি কি আছে? মাইক্রোমলিকুল, ম্যাক্রোমলিকুল। মাইক্রো মিনস স্মল, ম্যাক্রো মিনস লার্জ। এটা কি? এটা আয়তনের দিক থেকে খুবই ক্ষুদ্র এবং এদের মলিকুলার ওয়েট অত্যন্ত কম। এদেরকে বলা হচ্ছে মাইক্রোমলিকুল। মাইক্রোমলিকুলের মধ্যে কি কি আছে? যেমন ওয়াটার, অ্যামাইনো অ্যাসিড, সিম্পল সুগার, অ্যাটসেট্রা। এই মলিকুলগুলোকে বলা হচ্ছে কি মাইক্রোমলিকুল। ম্যাক্রোমলিকুলে কি কি আছে? এরাই যখন একসাথে ফর্ম করছে প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, নিউক্লিক অ্যাসিড,
ম্যাক্রোমলিকুল ফর্ম করছে, এদের মলিকুলার ওয়েট অনেক বেশি এবং মাইক্রোমলিকুলের তুলনায় আয়তনে অনেক বড়। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম সেলুলার কেমিক্যাল পুলের মধ্যে সাইটোপ্লাজমে আমরা দেখতে পাচ্ছি যে মাইক্রোমলিকুল ম্যাক্রোমলিকুল বোথ আর প্রেজেন্ট। এছাড়া সেলের মধ্যে যে কেমিক্যাল কনস্টিটিউয়েন্টসগুলো আছে সেটাকে আমরা দুটো ভাগেও আরও ভাগ করতে পারি। সেটা কি? একটিকে বলা হচ্ছে ইনঅর্গানিক সাবস্ট্যান্সেস, আর একটিকে বলা হচ্ছে অর্গানিক সাবস্ট্যান্সেস। ইনঅর্গানিক সাবস্ট্যান্সেস কোনগুলো? যার মধ্যে কার্বন কন্টেন্ট থাকে না, অর্থাৎ কার্বন অনুপস্থিত, তাকে বলা হচ্ছে ইনঅর্গানিক সাবস্ট্যান্সেস। এর মধ্যে কি কি আছে? মিনারেলস আছে, ওয়াটার আছে, এটাকে বলা হচ্ছে কি ইনঅর্গানিক সাবস্ট্যান্সেস। অর্গানিক সাবস্ট্যান্সেস কি কি আছে? অর্গানিক সাবস্ট্যান্সের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড, এই প্রত্যেকটার মধ্যেই কার্বন উপস্থিত, সেই জন্য অর্গানিক সাবস্ট্যান্স বলা হচ্ছে। তাহলে এগুলো আমরা সেলুলার কেমিক্যাল পুলকে বিভিন্নভাবে ক্লাসিফাই করছি। এছাড়া ম্যাক্রোনিউট্রিয়েন্টস, মাইক্রোনিউট্রিয়েন্টস। ম্যাক্রোনিউট্রিয়েন্টসগুলো কী কী? যেমন যে নিউট্রিয়েন্টসগুলো বা যে এলিমেন্টগুলো দেখতে পাওয়া যায় যে খুব বেশি পরিমাণে সেলের বা নিউট্রিশনের জন্য প্রয়োজন হচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস। আর যেগুলো কম পরিমাণে প্রয়োজন হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। ম্যাক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে কী কী আছে? যেমন নাইট্রোজেন, ফসফরাস, সালফার, ক্যালসিয়াম, আয়রন ইত্যাদি। মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে বোরন, কোবাল্ট, কপার অ্যাটসেট্রা। তাহলে আমরা সেলুলার কেমিক্যাল পুল সম্বন্ধে আমরা জানলাম। আমরা এবার যেটা পড়ব সেটাকে বলা হচ্ছে কি বায়োমলিকুলস। তাহলে বায়োমলিকুলস বলতে কি বোঝায়? বায়োমলিকুলস কী কী আছে? বায়োমলিকুলস হচ্ছে যে একটা সেল, তার মধ্যে যে বিভিন্ন ধরনের সেলুলার কেমিক্যাল পুলের যে কম্পোনেন্টসগুলো দেখলে সেখান থেকে বিভিন্ন এলিমেন্টগুলোকে নিয়ে সেল দেখা যায় নিজেই কিছু মলিকুল ফর্ম করে। সেই মলিকুলগুলো যেগুলো সেল নিজে সিনথেসিস করছে সেই মলিকুলগুলোকে বলা হচ্ছে কি বায়োমলিকুল। এই বায়োমলিকুলগুলোকে আমরা বায়োমলিকুল কী কী ধরনের পাই? কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড। এই মলিকুলগুলো দেখা যায় সেল নিজেই সিনথেসিস করতে পারে, অর্থাৎ ফর্মেশন করতে পারে। আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড এদের সম্বন্ধে আস্তে আস্তে আমরা জানব। প্রথমেই আমরা যেটা পড়ব সেটা হচ্ছে প্রোটিন সম্বন্ধে, তারপর কার্বোহাইড্রেট এবং তারপর লিপিড। আমি এবার তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে প্রোটিন। বায়োমলিকুলের প্রথম প্রোটিন। প্রোটিন তোমরা জানো যে প্রোটিন কি? আমরা বিভিন্ন খাবারগুলো খাদ্য হিসাবে যেগুলো গ্রহণ করি সেই খাদ্যের মধ্যে কিছু খাদ্য আছে যে খাদ্যগুলো প্রোটিন হিসাবে আমরা খাই বা প্রোটিন জাতীয় খাবার খাই। সেখান থেকে তোমরা প্রোটিনের নামটা শুনেছ। প্রোটিন এটা কি? এখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এই মেনলি চারটা জিনিস নিয়ে প্রোটিন গঠিত। অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন দ্বারা যে অ্যামাইনো অ্যাসিড গঠিত হচ্ছে সেখানে সেই দ্বারা প্রোটিন গঠিত হচ্ছে। তাহলে অ্যামাইনো অ্যাসিড এটা কি? অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের গঠনগত একক। তাহলে তোমরা যদি একটা মালা দেখো বা তাতে দেখতে হবে অনেক বিট থাকে, সেই বিটগুলো আমরা কল্পনা করতে পারি এক একটা অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে। অ্যামাইনো অ্যাসিড তাহলে স্ট্রাকচারাল ইউনিট অফ প্রোটিন। তাহলে অ্যামাইনো অ্যাসিড, অনেক অ্যামাইনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে গিয়ে সেখানে দেখা যাচ্ছে যে প্রোটিন তৈরি হচ্ছে। একটা সেলুলার স্ট্রাকচারে
সবচেয়ে বেশি পরিমাণে থাকছে সেটি হচ্ছে প্রোটিন। তোমরা সেল মেমব্রেন সেখানে প্রোটিন পাবে বা বিভিন্ন জায়গাতে আমরা প্রোটিনগুলো পাই। কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এই এলিমেন্টগুলো তো থাকবেই, এছাড়া কিছু ক্ষেত্রে ফসফরাস, সালফার এগুলো দেখতে পাওয়া যায়। তাহলে এই হচ্ছে প্রোটিন, একটা ধারণা তোমরা পেলে যে প্রোটিন কী। তাহলে প্রোটিনের সোর্সগুলো কী কী, প্রোটিন কোথায় পাই আমরা? অ্যানিম্যাল সোর্সও আছে, প্ল্যান্ট সোর্সও আছে, যেমন মাছ, মাংস, ডিম এগুলোর মধ্যে আমরা যেমন প্রোটিন পাই, সেই রকম প্ল্যান্ট সোর্সের মধ্যেও আছে, যেমন সয়াবিন, বাদাম ইত্যাদি জায়গায় সয়াবিনে আমরা প্রোটিন পাই, সেখান থেকে আমরা প্রোটিন পেতে পারি। ডালের মধ্যে প্রোটিন পাই বিভিন্ন জায়গায়। এই সমস্ত জায়গাগুলোতে আমরা উদ্ভিজ্জ উৎসগুলো বা প্ল্যান্ট সোর্স যেখান থেকে আমরা প্রোটিন পাই। তাহলে প্রোটিনের স্ট্রাকচার দেখলে দেখতে পাওয়া যাবে, আমরা প্রোটিনের স্ট্রাকচারটা দেখছি পরে। তার আগে আমরা যেটা বলবো সেটা হচ্ছে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত হচ্ছে। অনেক অ্যামাইনো অ্যাসিড পরপর যদি যুক্ত হয় তাহলে দেখা যাচ্ছে প্রোটিন গঠিত হচ্ছে। তাহলে অ্যামাইনো অ্যাসিড এইভাবে দেখা যাচ্ছে যে অনেক অ্যামাইনো অ্যাসিড তারা একত্রে যুক্ত হয়ে তার প্রোটিন তৈরি করছে। এরপরে তোমরা জানতে পারবে যে রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। রাইবোজোম দেখা যায় প্রোটিন সিনথেসিস করছে সেলের মধ্যে, সেখানে অ্যামাইনো অ্যাসিডগুলো সংযুক্ত হয়ে তারা দেখা যাচ্ছে যে প্রোটিন গঠন করে। তাহলে প্রোটিন কি সরাসরি প্রথমেই প্রোটিন গঠিত হয়? তা গঠিত হয় না। তাহলে অ্যামাইনো অ্যাসিডগুলো সংযুক্ত হয়ে তারা দেখতে পাওয়া যায় একটা স্ট্রাকচার তৈরি করে, তাকে বলা হয় প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন। তাহলে একটা এখানে যদি আমরা দেখি যে এটা একটা প্রাইমারি স্ট্রাকচার প্রোটিনের, তাহলে এটাকে বলা হচ্ছে কি এর মধ্যে অনেক অ্যামাইনো অ্যাসিড আছে। এখানে অনেক অ্যামাইনো অ্যাসিড পরপর সংযুক্ত হয়ে এই প্রাইমারি স্ট্রাকচার, প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচারটা তৈরি হয়েছে। এবার এই প্রাইমারি স্ট্রাকচারটা দেখা যাচ্ছে যে এটাই শুধু ফাংশনাল স্টেটে থাকে না, প্রথমে প্রাইমারি স্ট্রাকচার ফর্ম করছে, তারপর সেই প্রাইমারি স্ট্রাকচার প্রোটিন তার মধ্যে দেখা যায় বিভিন্ন ধরনের ফোল্ডিংগুলো হয়। ফোল্ডিং হয়ে দেখা যাচ্ছে যে সেটি সেকেন্ডারি স্ট্রাকচার ফর্ম করছে, অর্থাৎ কয়েলিং হয়ে গিয়ে আরও ক্ষুদ্র জায়গায় আসছে। এই সেকেন্ডারি স্ট্রাকচার প্রোটিন এটা বিভিন্ন রকমের হতে পারে, এটা আলফা হেলিক্স হতে পারে অথবা বিটা প্লিটেড সিড, এই দুই রকম স্ট্রাকচারে থাকতে পারে। সেকেন্ডারি স্ট্রাকচার অফ প্রোটিন দেখা যায় সেটি আবার নিজেদের মধ্যে ফোল্ডিং হয়ে টার্সিয়ারি স্ট্রাকচার তৈরি করছে। এই টার্সিয়ারি স্ট্রাকচার সেটা আবার দেখা যায় ছোট ক্ষুদ্র হয়ে গিয়ে সেটি দেখা যায় কোয়াটারনারি স্ট্রাকচার ফর্ম করছে। তাহলে প্রাইমারি স্ট্রাকচার অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত হয়ে প্রাইমারি স্ট্রাকচার প্রোটিনের, সেকেন্ডারি স্ট্রাকচার, টার্সারি স্ট্রাকচার, কোয়াটারনারি স্ট্রাকচার ফর্ম করে। কোথাও দেখতে পাওয়া যায় টার্সারি স্টেটে আছে, কোথাও দেখতে পাওয়া যায় কোয়াটারনারি স্টেটে আছে, বিভিন্নভাবে প্রোটিনগুলো অবস্থান করে। তাহলে প্রোটিন দেখা যায় অ্যামাইনো অ্যাসিড এবং প্রোটিন এখানে দুটোতেই অ্যামাইনো অ্যাসিড ইন্ডিভিজুয়াল যখন থাকছে অথবা প্রোটিন যখন ফর্ম করছে সেইখানে দেখতে পাওয়া যায় ধনাত্মক বা পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের আয়নই দেখা যায় যে তারা একসাথে অবস্থান করছে। এই জন্য প্রোটিনকে বলা হচ্ছে কি অ্যাম্পিপ্যাথিক মলিকুল। অ্যাম্পি মিনস বোথ, দুই ধরনের এখানেই চার্জ দেখতে পাওয়া যায়, পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ। এবং একটা পিএইচ, নির্দিষ্ট পিএইচে দেখা যায় যে এই প্রোটিনগুলো দেখা যায় উভয় আয়নের পরিমাণ দেখা যায় সমান থাকে। একটা যে নির্দিষ্ট পিএইচে দেখা যাচ্ছে যে এই ধনাত্মক এবং ঋণাত্মক বা পজিটিভ নেগেটিভ এই দুটো আয়ন সমান স্টেটে থাকছে, তখন তাকে বলা হচ্ছে আইসো ইলেকট্রিক পিএইচ। তখন তাকে বলা হচ্ছে কি আইসো ইলেকট্রিক পিএইচ। আইসোইলেকট্রিক পিএইচ। এবং এইরূপ যে আয়ন, এই আয়নগুলোকে বলা হচ্ছে কি জিউটার আয়ন। এই আয়নগুলোকে বলা হচ্ছে কি জিউটার আয়ন। তাহলে প্রোটিন সম্বন্ধে মোটামুটি তোমরা এইটুকু জানলে। আমরা এবার প্রোটিনের শ্রেণীবিভাগটা দেখব বা ক্লাসিফিকেশন অফ প্রোটিন। আমরা প্রোটিনকে
কি ভাগে ভাগ করতে পারি? তিনটি ক্যাটাগরি আছে, সিম্পল প্রোটিন, কনজুগেটেড প্রোটিন, ডিরাইভড প্রোটিন। সিম্পল প্রোটিন কাকে বলা হচ্ছে? সিম্পল প্রোটিন অর্থাৎ যখন দেখা যাচ্ছে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিডগুলো সংযুক্ত হয়ে প্রোটিন গঠন করছে, তখন তাকে বলা হচ্ছে কি? সিম্পল প্রোটিন। এখানে অ্যামাইনো অ্যাসিড ছাড়া আর অন্য কোনো কম্পোনেন্ট নাই। তাহলে সিম্পল প্রোটিন আবার কেমন হতে পারে? মনোমেরিক, অলিগোমেরিক, মাল্টিমেরিক। যখন দেখা যাচ্ছে যে পলিপেপটাইডের নাম্বার থাকবে 1, যখন পলিপেপটাইড নাম্বার থাকবে 1, তখন তাকে বলা হচ্ছে মনোমেরিক। মনোমেরিকের একটা এক্সাম্পল সাইটোক্রোম সি। যখন দেখা যাচ্ছে যে পলিপেপটাইড নাম্বার 2 to 10, তখন তাকে বলা হচ্ছে কি? অলিগোমেরিক। 2 to 10 অর্থাৎ পলিপেপটাইড, তখন তাকে বলা হচ্ছে অলিগোমেরিক, যেমন হিমোগ্লোবিন। মাল্টিমেরিক গ্রেটার দ্যান 10 বা মোর দ্যান 10 যখন পলিপেপটাইড নাম্বার থাকবে, তখন তাকে বলা হচ্ছে কি? মাল্টিমেরিক। মাল্টিমেরিক আবার দুরকম হতে পারে। যদি সেম অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে, বা সেম পলিপেপটাইড থাকছে, তখন তাকে বলা হচ্ছে হোমোমেরিক। যদি ডিফারেন্ট পলিপেপটাইড থাকে, তখন তাকে বলা হচ্ছে কি? হেটারোমেরিক। যেমন হোমোমেরিক হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজ, হেটারোমেরিক হচ্ছে হিমোগ্লোবিন। আলফা পলিপেপটাইড, বিটা পলিপেপটাইড, বিভিন্ন ধরনের পলিপেপটাইডগুলো থাকতে পারে। কনজুগেটেড প্রোটিনের ক্ষেত্রে কি আছে? কনজুগেটেড প্রোটিন যখন এই পলিপেপটাইডের সঙ্গে দেখা যাচ্ছে যে অ্যামাইনো অ্যাসিডগুলো যে পলিপেপটাইড গঠন করছে, তার সঙ্গে যদি দেখা যায় নন প্রোটিন কোনো পার্ট থাকে, তখন তাকে বলা হচ্ছে কি? কনজুগেটেড প্রোটিন। কনজুগেটেড প্রোটিনের মধ্যে যেমন গ্লাইকোপ্রোটিন, লাইপোপ্রোটিন, নিউক্লিওপ্রোটিন, ফসফোপ্রোটিন, মেটালোপ্রোটিন এবং ফ্ল্যাভোপ্রোটিন। দেখতে পাওয়া যাচ্ছে গ্লাইকোপ্রোটিনে কার্বোহাইড্রেট থাকতে পারে, যেমন প্রোটিওগ্লাইক্যান। লিপিড প্রোটিনের সঙ্গে অ্যাটাচ থাকলে তখন তাকে বলা হচ্ছে সিরাম এলডিএল। লাইপোপ্রোটিন, নিউক্লিক অ্যাসিড অ্যাটাচ থাকলে তাকে বলা হচ্ছে নিউক্লিওপ্রোটিন। ক্রোমাটিন, ফসফরাস অ্যাটাচ থাকলে ফসফোপ্রোটিন। কেসিন, মেটালোপ্রোটিন, মেটাল কোনো অ্যাটাচ থাকলে তখন তাকে বলা হচ্ছে, বা সংযুক্ত থাকলে তখন তাকে বলা হচ্ছে মেটালোপ্রোটিন। সাইটোক্রোম অক্সিডেজ। আর ফ্ল্যাভোপ্রোটিন, এনএডিএইচ ডিহাইড্রোজেনেজ। ডিরাইভ প্রোটিন কাকে বলা হচ্ছে? ডিরাইভ প্রোটিন অর্থাৎ সিম্পল প্রোটিন বা কনজুগেটেড প্রোটিন, এগুলো যখন হাইড্রোলাইসিস হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে কি? ডিরাইভ প্রোটিন। অর্থাৎ প্রোটিন ভেঙে গিয়ে সেখান থেকে যে প্রোটিনগুলো ফর্ম করছে, তখন তাকে বলা হচ্ছে ডিরাইভ প্রোটিন। কেমন হতে পারে? প্রাইমারি ডিরাইভ প্রোটিন, মেটা প্রোটিন, কনজুগেটেড প্রোটিন, সেকেন্ডারি প্রোটিন। এই 4 রকমের আমরা ডিরাইভ প্রোটিন পাই। সেকেন্ডারি প্রোটিনের মধ্যে কি আছে? যেমন প্রোটিওজ, পেপটোন, এগুলো সব সেকেন্ডারি প্রোটিন। এই ডিরাইভ প্রোটিন আমরা প্রোটিনের আমরা ক্লাসিফিকেশনটা আমরা দেখলাম। প্রোটিনের যদি আমরা স্ট্রাকচার দেখি, তাহলে প্রোটিনের স্ট্রাকচার কি দেখতে পাবো? অ্যামাইনো অ্যাসিডগুলো সংযুক্ত হয়ে প্রোটিন গঠন করছে। তাহলে এখানে একটা দেখতে পাবো কি? যেমন তাহলে আমরা এখানে যদি দুটো অ্যামাইনো অ্যাসিড আছে, এই একটা অ্যামাইনো অ্যাসিড, এই একটা অ্যামাইনো অ্যাসিড, দুটো অ্যামাইনো অ্যাসিড দেখা যাচ্ছে তারা পরস্পর সংযুক্ত হয়েছে। পরস্পর সংযুক্ত হয়ে তারা দেখা যাচ্ছে যে অ্যামাইনো প্রোটিন ফর্ম করবে। তাহলে এক্ষেত্রে এই অ্যামাইনো অ্যাসিডগুলো কন্টিনিউ কিন্তু চলতে থাকবে, অর্থাৎ এরপরে আরেকটা অ্যামাইনো অ্যাসিড এর সাথে সংযুক্ত হয়েছে এবং দেখা যাচ্ছে যে NH2 আর এখানে COH, এখান থেকে দেখা যাচ্ছে যে এই
যদি কোনো জল এখান থেকে বের হয়ে যায় তাহলে তখন দেখা যায় দুটো অ্যামাইনো অ্যাসিড পরস্পর সংযুক্ত হয়। এই পরস্পর সংযুক্ত হলে এখানে যে বন্ডটি ফর্ম করছে সেই বন্ডটিকে বলা হচ্ছে পেপটাইড। পেপটাইড বন্ড। সুতরাং অ্যামাইনো অ্যাসিডগুলো পরস্পর যে অ্যাটাচ হয় বা সংযুক্ত হয় তারা কিভাবে সংযুক্ত হচ্ছে, তারা দেখা যাচ্ছে যে পরস্পর ওই পেপটাইড বন্ড দিয়ে সংযুক্ত থাকে এবং পেপটাইড বন্ড দিয়ে অ্যামাইনো অ্যাসিডগুলো সংযুক্ত হয়ে পলিপেপটাইড একটা পেপটাইড গঠন করছে, পলিপেপটাইডগুলো আবার দেখা যাচ্ছে পরস্পর ফোল্ডিং হয়ে বিভিন্ন ধরনের স্ট্রাকচারগুলো আগে বললাম প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি স্ট্রাকচার ফর্ম করছে, অর্থাৎ প্রোটিন ফর্ম করছে। এই হচ্ছে প্রোটিনের গঠন। তাহলে প্রোটিনের ফাংশানগুলো কী কী? প্রোটিনের বিভিন্ন ধরনের ফাংশন আছে। আমাদের শরীর বা বডি তৈরি করতে প্রোটিন হেল্প করছে। বডির একটা মেন কম্পোনেন্টস হচ্ছে প্রোটিন। এছাড়া দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের আমাদের গ্রোথ বৃদ্ধির জন্য প্রোটিন অত্যন্ত দরকার। এনজাইম সিনথেসিসগুলো, আমাদের যে শরীরে এনজাইমগুলো, হরমোন কিছু সিনথেসিস হচ্ছে, কিছু হরমোন আছে যে হরমোনগুলো প্রোটিন হরমোন। সেল মেমব্রেনের একটা মেন কম্পোনেন্টস হচ্ছে প্রোটিন। এবং দেখা যাচ্ছে যে অ্যান্টিবডি, ইমিউনোগ্লোবিউলিন যেগুলো, সেই ইমিউনোগ্লোবিউলিন আমরা জানি যে বিভিন্ন ধরনের ইমিউনোগ্লোবিউলিন আছে, IgA, IgG, IgM, IgD, IgE। এই বিভিন্ন ধরনের ইমিউনোগ্লোবিউলিনগুলো প্রোটিন দিয়ে তৈরি হচ্ছে। সুতরাং সোর্স আরেকটা কি, যে এনার্জির সোর্স 1 গ্রাম সেখান থেকে দেখা যাচ্ছে যে প্রোটিন থেকে, সেখান থেকে যে 4.1 কিলো ক্যালোরি, 4.1 কিলো ক্যালোরি এনার্জি উৎপন্ন হচ্ছে বা শক্তি উৎপন্ন হচ্ছে। বিভিন্ন ধরনের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যেগুলো, এই অ্যামাইনো অ্যাসিডগুলো আমরা প্রোটিন থেকেই পেয়ে থাকি। তাহলে প্রোটিনের এই ফাংশানগুলো তোমাদের এখান থেকে পড়তে হবে। এবার আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট তোমরা এটি নাম শুনেছ, আমাদের সেলের একটা মেন কম্পোনেন্টস। আমরা যে খাবার খাই তার মধ্যে ভাত, গম বা আটা, এগুলোর মধ্যে কার্বোহাইড্রেট থাকে। এই কার্বোহাইড্রেট বিভিন্ন ধরনের ফলের মধ্যে, সবজির মধ্যে, সেখানেও কার্বোহাইড্রেট থাকে। ফ্রুটস, ভেজিটেবলসে কার্বোহাইড্রেট দেখতে পাওয়া যায়। এই কার্বোহাইড্রেট কি? কার্বোহাইড্রেট হচ্ছে যে আমাদের মেইন যে এনার্জি, যেখান থেকে আমরা এনার্জি পাই, সেই এনার্জির মেন সোর্স হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে কার্বোহাইড্রেটের মধ্যেও কী কী আছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই তিনটি মৌল দেখতে পাওয়া যায়, এলিমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। এই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের মধ্যে এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন, এটি জেনারেলি দেখা যায় যে হাইড্রোজেন এবং অক্সিজেন 2:1 রেশিওতে থাকে। 2:1 এই রেশিওতে দেখতে পাওয়া যায় যে হাইড্রোজেন এবং অক্সিজেন অবস্থান করে। কিন্তু সব ক্ষেত্রে কি তাই 2:1 এই রেশিও থাকলেই কি কার্বোহাইড্রেট হবে? বা 2:1 অনুপাত যদি না থাকে তাহলে কি কার্বোহাইড্রেট হবে না? হবে। দেখা যায় একটি কার্বোহাইড্রেট যেমন র্যামনোজ, এই র্যামনোজের C6H12O5 এই কার্বোহাইড্রেটটি এখানে দেখতে পাওয়া যায় 2:1 রেশিওতে এখানে কিন্তু অবস্থান করছে না হাইড্রোজেন এবং অক্সিজেন। আবার দেখতে পাওয়া যায় ফর্মালডিহাইড সেখানে দেখতে পাওয়া যায় এক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে 2:1 রেশিওতে হাইড্রোজেন এবং অক্সিজেন অবস্থান করছে, কিন্তু এটি কোনো কার্বোহাইড্রেট নয়। এরকম বেশ কিছু এক্সেপশান আছে। তাহলে কার্বোহাইড্রেটের এখানে আমরা এবার যেটা জানবো সেটা হচ্ছে যে কার্বোহাইড্রেটের মধ্যে এর শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশানটা কী। কার্বোহাইড্রেটকে মেনলি আমরা দুটো ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। একটি হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট আর একটা হচ্ছে কম্পাউন্ড কার্বোহাইড্রেট। সিম্পল কার্বোহাইড্রেট কাকে বলা হচ্ছে? বা একে বলা হচ্ছে মনোস্যাকারাইড। সিম্পল কার্বোহাইড্রেট যে কার্বোহাইড্রেটগুলোকে আমরা যদি
হাইড্রোলাইজ করি বা ভেঙে দিই সহজ কথায়, তাহলে এর মধ্যে আমরা কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন ছাড়া অন্য কোনো কিছু পাবো না। সুতরাং এদেরকে বলা হচ্ছে কি সিম্পল কার্বোহাইড্রেট বা মনোস্যাকারাইড। এই সিম্পল কার্বোহাইড্রেট বা মনোস্যাকারাইডকে আমরা দুটো বিভিন্নভাবে ক্লাসিফাই করতে পারি। একটি হচ্ছে অ্যালডোজ আর একটি হচ্ছে কিটোজ। যদি দেখা যায় যে কার্বোহাইড্রেটে, এরপরে আমি তোমাদেরকে বলবো বা দেখাবো, অ্যালডিহাইড গ্রুপ আছে, যদি অ্যালডিহাইড গ্রুপ থাকে তখন তাকে বলা হচ্ছে অ্যালডোজ, আর যদি কিটো গ্রুপ থাকে তাহলে তখন তাকে বলা হচ্ছে, কিটোন গ্রুপ থাকে তখন তাকে বলা হচ্ছে কিটোজ। অ্যালডিহাইড গ্রুপ থাকলে অ্যালডোজ, কিটোন গ্রুপ থাকলে তখন তাকে বলা হচ্ছে কি কিটোজ। এবং অ্যালডোজের একটা এক্সাম্পল কি গ্লুকোজ, কিটোজের একটা উদাহরণ কি ফ্রুক্টোজ। এবার এছাড়া আমরা এই সিম্পল কার্বোহাইড্রেটে কার্বনের নাম্বারের উপর ডিপেন্ড করে আমরা মনোস্যাকারাইড বা সিম্পল কার্বোহাইড্রেটকে আরেকটা ভাগ ক্লাসিফাই করি। আমরা হচ্ছে এটা গ্রুপের উপর, অর্থাৎ গ্রুপটি কি আছে, এটি অ্যালডিহাইড গ্রুপ আছে না কিটোন গ্রুপ আছে। যদি আমরা দেখি যে সিম্পল কার্বোহাইড্রেটের মধ্যে কার্বন নাম্বার কেমন আছে, সেই কার্বন নাম্বারের উপর ডিপেন্ড করে আমরা ট্রায়োজ, টেট্রোজ, পেন্টোজ, হেক্সোজ এবং হেপ্টোজ এই ক্লাসিফিকেশানগুলো আমরা করতে পারি। যদি দেখা যায় যে ট্রায়োজ, এখানে 3টি কার্বন আছে, টেট্রোজে 4টি, 5টি, 6টি এবং 7টি। ট্রায়োজের এক্সাম্পল গ্লিসারলডিহাইড, টেট্রোজ এরিথ্রোজ, পেন্টোজ রাইবোজ, হেক্সোজ গ্লুকোজ, হেপ্টোজ সেডোহেপটিউলোজ। এই হচ্ছে আমাদের মনোস্যাকারাইডের ক্লাসিফিকেশান। এই সিম্পল কার্বোহাইড্রেট এরা আবার দেখা যায় যে পরস্পর যুক্ত হয়ে যায়, এবং কোন বন্ডিংয়ের দ্বারা হয়, দুটি মনোস্যাকারাইড যদি দেখা যায় তারা গ্লাইকোসাইডিক লিঙ্কেজে কানেক্টেড হয় তখন তাকে বলা হচ্ছে কি কম্পাউন্ড কার্বোহাইড্রেট। কম্পাউন্ড কার্বোহাইড্রেট কি মোর দ্যান ওয়ান মনোস্যাকারাইড তারা কম্পাউন্ড কার্বোহাইড্রেট ফর্ম করে। লিঙ্কেজ কি দুটি মনোস্যাকারাইড তারা হচ্ছে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ বা গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে তারা কানেক্টেড হয়। কম্পাউন্ড কার্বোহাইড্রেটকে আমরা দুটো ক্লাসিফাই করতে পারি দুটো গ্রুপে, একটিকে বলা হচ্ছে অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। যদি দেখা যায় 2 to 10 মনোস্যাকারাইড পরস্পর তারা কানেক্টেড হয়েছে তখন তাকে বলা হচ্ছে কি অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড 2 to 10 মনোস্যাকারাইড, সেখানে তারা পরস্পর সংযুক্ত থাকতে পারে। এর মধ্যে কয়েকটি আমি উদাহরণ দিয়েছি অলিগোস্যাকারাইড, যেমন মল্টোজ। মল্টোজে দেখা যায় যে একটি গ্লুকোজ আরটি গ্লুকোজ পরস্পর কানেক্টেড, ল্যাকটোজ গ্লুকোজ এবং গ্যালাক্টোজ, এবং সুক্রোজ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তারা পরস্পর কানেক্টেড। পলিস্যাকারাইড কি? পলিস্যাকারাইড বলা হচ্ছে যখন গ্রেটার দ্যান 10 মনোস্যাকারাইড তারা পরস্পর কানেক্টেড তখন তাকে বলা হচ্ছে কি পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডে যে মনোস্যাকারাইডগুলো থাকবে, অর্থাৎ একাধিক মনোস্যাকারাইড মোর দ্যান 10 মনোস্যাকারাইড তারা কানেক্টেড যদি হয় তখন তারা পলিস্যাকারাইড। যদি মনোস্যাকারাইডগুলো সেম টাইপের হয় তখন তাকে বলা হয় হোমোপলিস্যাকারাইড। যদি ডিফারেন্ট টাইপের হয় তখন তাকে বলা হচ্ছে হেটারোপলিস্যাকারাইড। হোমোপলিস্যাকারাইডের যেমন এক্সাম্পল কি স্টার্চ, গ্লাইকোজেন এবং সেলুলোজ। স্টার্চ, সেলুলোজ এবং গ্লাইকোজেন এগুলো হোমোপলিস্যাকারাইড। হেটারোপলিস্যাকারাইডের ডিফারেন্ট কী আছে, যেমন পেকটিন, পেপটাইডোগ্লাইক্যান, হেমিসেলুলোজ। পেপটাইডোগ্লাইক্যান, হেমিসেলুলোজ এবং পেকটিন এগুলো সব হচ্ছে হেটারোপলিস্যাকারাইড। আর হোমোপলিস্যাকারাইডের এক্সাম্পল বললাম, হোমোপলিস্যাকারাইডের মধ্যে কী আছে, স্টার্চ, সেলুলোজ এবং গ্লাইকোজেন। আমরা যদি একটা দেখি কার্বোহাইড্রেট এর মনোস্যাকারাইড তার কী আছে, যেমন গ্লুকোজ।
তাহলে এটা আমরা যদি দেখি একটা স্ট্রাকচার, তাহলে দেখতে পাবো যে এটা হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচার, অর্থাৎ অ্যালডোজ। তাহলে আমরা এখানে দুটি কার্বোহাইড্রেট দেখতে পাচ্ছি, অর্থাৎ দুটি মনোস্যাকারাইড, একটি গ্লুকোজ আর এটি হচ্ছে ফ্রুক্টোজ। গ্লুকোজের ক্ষেত্রে এখানে দেখতে হবে এটি হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, আর ফ্রুক্টোজের ক্ষেত্রে এটিকে বলা হচ্ছে কি কিটো গ্রুপ। তাহলে অ্যালডিহাইড যদি থাকে তাহলে তখন তাকে বলা হচ্ছে অ্যালডোজ, আর যদি কিটো গ্রুপ থাকে তখন তাকে বলা হচ্ছে কি কিটোজ। তাহলে এই দুটো কার্বোহাইড্রেট তোমরা এখান থেকে দেখলে। কার্বোহাইড্রেটের ফাংশানগুলো কি কি? কার্বোহাইড্রেটের মেন ফাংশান যেটা, সেটা হচ্ছে সোর্স অফ এনার্জি, অর্থাৎ এখান থেকে আমরা প্রচুর পরিমাণে এনার্জি পাই। এখান থেকে কি হচ্ছে, এছাড়া দেখা যাচ্ছে যে আমাদের বডির মধ্যে কার্বোহাইড্রেট স্টোর থাকে, বিভিন্ন প্ল্যান্টের ক্ষেত্রেও কার্বোহাইড্রেট স্টোর থাকছে। কার্বোহাইড্রেট আমাদের সেল ফরমেশন করতে হেল্প করছে। এই কার্বোহাইড্রেটের আমাদের এই ফাংশানগুলো এখান থেকে জেনে রাখতে হবে। এবার আমি তোমাদের যেটা পড়াবো সেটি হচ্ছে লিপিড। লিপিড কাকে বলা হচ্ছে? লিপিড হচ্ছে যে এটি কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এই তিনটি থাকবেই, কিন্তু এখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের রেশিওটা 2:1 রেশিওতে থাকবে না। এটিকে বলা হচ্ছে লিপিড। আমরা লিপিড সমস্ত জায়গাতে পাই, আমাদের বিভিন্ন সেল মেমব্রেনের মধ্যে, সেখানেও আমরা লিপিড দেখতে পাই। আমাদের বডির বিভিন্ন জায়গায় সেখানে আমরা লিপিড পাই। লিপিড এটা ডিপোজিট থাকতে পারে, অর্থাৎ এটি স্টোর হয়ে থাকতে পারে লিপিড। আমাদের এই লিপিডগুলো শরীর গঠন করতেও দেখা যাচ্ছে যে হেল্প করছে। তো লিপিডের সোর্স তাহলে কি? লিপিডের সোর্স দেখলে দেখা যাবে যেমন অ্যানিমেল সোর্সও আছে, প্ল্যান্ট সোর্সও আছে। প্ল্যান্ট সোর্সের মধ্যে যেমন বাদাম, সর্ষে, এই সমস্ত জায়গাগুলোতে আমরা প্ল্যান্ট সোর্সে অর্থাৎ লিপিড পাই। অ্যানিমেল সোর্সের মধ্যে যেমন বাটার, ঘি, এই সমস্ত জায়গাগুলোতে আমরা লিপিড এখানে পাই। তো লিপিডের দেখা যাচ্ছে যে কি কি থাকে, এখানে দেখা যায় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল বা অ্যালকোহল সেটা এস্টারিফিকেশন হয়ে থাকে। তাহলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পরস্পর যখন সংযুক্ত হয় তখন সেটি ফর্ম করে কি লিপিড। এখানে এস্টার কথাটা আমি বললাম, এস্টার কথাটা কি? এস্টার অর্থাৎ অর্গ্যানিক। দেখা যাচ্ছে যে অ্যাসিড, অর্গ্যানিক অ্যাসিড এবং অ্যালকোহল তারা যখন পরস্পর সংযুক্ত হয়, অর্থাৎ রিয়াকশানের মাধ্যমে যখন সংযুক্ত হচ্ছে, তখন দেখা যাচ্ছে তারা যে অর্গ্যানিক সল্ট প্রডিউস করছে, তখন তাকে বলা হচ্ছে কি যে এস্টার। তাহলে লিপিড, এখানে লিপিড অর্থাৎ কি? লিপিড ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল বা গ্লিসারল তার এস্টার। তাহলে লিপিডের আমরা যদি স্ট্রাকচারটা আমরা পরে দেখছি, তাহলে লিপিডের যদি আমরা ক্লাসিফিকেশান দেখি তাহলে কি দেখতে পাবো? 3 ধরনের লিপিড হয়। একটি হচ্ছে সিম্পল লিপিড, এটি কম্পাউন্ড লিপিড, একটি ডিরাইভ লিপিড। সিম্পল লিপিড কাকে বলা হচ্ছে? সিম্পল লিপিড যখন ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তারা পরস্পর সংযুক্ত হচ্ছে বা অ্যালকোহল সংযুক্ত হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে কি সিম্পল লিপিড। সিম্পল লিপিডে আর লিপিড ব্যতীত অন্য কোনো পার্ট বা অন্য কোনো অংশ সেক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। এই সিম্পল লিপিডের দুটো ক্লাসিফিকেশন, দুইভাবে আমরা ক্লাসিফাই করতে পারি। একটি হচ্ছে ন্যাচারাল অর ট্রু ফ্যাট,
আর একটাকে বলা হচ্ছে ওয়াক্স। ন্যাচারাল বা ট্রু ফ্যাট কি? একটি হচ্ছে ফ্যাট বা ট্রাইগ্লিসারাইড অর্থাৎ স্যাচুরেটেড ফ্যাট, অর্থাৎ এখানে তিনটি দেখতে পাচ্ছি ফ্যাটে এবং অয়েল হচ্ছে আনস্যাচুরেটেড, এটি ফ্যাট, আনস্যাচুরেটেড লিপিড। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি ফ্যাট কি? রুম টেম্পারেচারে যে সমস্ত লিপিডগুলো যারা দ্বারা দেখা যায় যে শক্ত অবস্থায় অবস্থান করছে অর্থাৎ হার্ড, তাদেরকে বলা হচ্ছে কি ফ্যাট। এবং রুম টেম্পারেচার যেটা লিকুইড কন্ডিশনে থাকছে তাকে বলা হচ্ছে কি অয়েল। এছাড়া ওয়াক্সও এক ধরনের সিম্পল লিপিড, এটা ফ্যাটি অ্যাসিডের সঙ্গে মনোহাইড্রক্সি অ্যালকোহল, ফ্যাটি অ্যাসিডের সঙ্গে মনোহাইড্রক্সি অ্যালকোহল এক্সেপ্ট গ্লিসারল যখন থাকে তখন তাকে বলা হচ্ছে কি ওয়াক্স। এর এক্সাম্পলগুলো কি কি? ওয়াক্সের এক্সাম্পলগুলো যেমন সিবাম, সেরুমেন ইত্যাদি বিভিন্ন ধরনের, প্ল্যান্ট ওয়াক্স, বীজ ওয়াক্স। সিবাম, সেরুমেন, প্ল্যান্ট ওয়াক্স, বি ওয়াক্স এগুলো সব বিভিন্ন ধরনের ওয়াক্স, অর্থাৎ এই সবগুলোই হচ্ছে সিম্পল লিপিড। কম্পাউন্ড লিপিড কি? সিম্পল লিপিডের সঙ্গে অর্থাৎ লিপিডের সঙ্গে যদি দেখতে পাওয়া যায় যে নন লিপিড কোনো পার্ট সংযুক্ত আছে তখন তাকে বলা হচ্ছে কম্পাউন্ড লিপিড। কম্পাউন্ড লিপিডের মধ্যে কি কি আছে? যেমন ফসফোলিপিড, ফসফরাসযুক্ত থাকতে পারে, গ্লাইকোজেন বা কার্বোহাইড্রেট যুক্ত থাকলে তখন তাকে বলা হচ্ছে কি গ্লাইকোলিপিড। যদি প্রোটিন যুক্ত থাকে তখন তাকে বলা হচ্ছে কি লাইপোপ্রোটিন। এই তিন ধরনের প্রধানত কম্পাউন্ড লিপিড আমি এখানে বলেছি তোমাদেরকে। ফসফোলিপিডের এক্সাম্পল লেসিথিন, সেফালিন, গ্লাইকোলিপিড সায়ালিক অ্যাসিড, লাইপোপ্রোটিন কিউটিন, সুবেরিন ইত্যাদি, এগুলো সব কম্পাউন্ড লিপিড। ডিরাইভ লিপিড কি? লিপিডের যখন বিশ্লিষ্ট হচ্ছে বা লিপিডকে যখন ভেঙে দেওয়া হয়, ভেঙে যাচ্ছে তখন যে প্রোডাক্টগুলো পায় তাদেরকে আমরা বলছি ডিরাইভড লিপিড। যেমন স্টেরল, কোলেস্টেরল, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোস্টাগ্ল্যান্ডিন এগুলো সব ডিরাইভড লিপিড। দ্য লিপিডের ক্লাসিফিকেশান তোমরা এখন জানলে। এবার একটি লিপিড কি করে ফর্মেশন হচ্ছে। তাহলে এটি কি? এটি হচ্ছে একটা গ্লিসারল। এর সাথে যখন ফ্যাটি অ্যাসিড যুক্ত হচ্ছে তখন কি হচ্ছে? যখন একটি গ্লিসারলের সঙ্গে তিনটি ফ্যাটি অ্যাসিড তার রিয়াকশান হচ্ছে, তিন অণু ফ্যাটি অ্যাসিড যখন রিয়াকশান হচ্ছে তখন দেখা যাচ্ছে যে কি দাঁড়াচ্ছে? তিন অণু এখান থেকে জল উৎপন্ন হচ্ছে এবং একটি ট্রাইগ্লিসারাইড ফর্ম করছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে একটি গ্লিসারলের সঙ্গে তিন অণু ফ্যাটি অ্যাসিড যখন রিয়াকশান করবে তখন উৎপন্ন হচ্ছে ট্রাইগ্লিসারাইড এবং তিন অণু জল।
তাহলে এইটি হচ্ছে এখানে ফ্যাট ফর্মেশন হচ্ছে। তাহলে এখানে ফ্যাটের আমরা তাহলে ইম্পর্টেন্স কি দেখব বা এর গুরুত্ব কি? ফ্যাটের গুরুত্ব দেখলে দেখা যাবে যে এখান থেকে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। 1 গ্রাম ফ্যাট থেকে দেখা যাচ্ছে যে 9.1 কিলো ক্যালোরি 9.3 কিলো ক্যালোরি এখান থেকে শক্তি উৎপন্ন হয়। তাহলে 1 গ্রাম ফ্যাট থেকে দেখা যাচ্ছে 9.3 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে ফ্যাট আমাদের বডিতে স্টোর হয়ে থাকে। যখন দেখা যাচ্ছে যে আমরা উপবাস করে আছি বা স্টারভেশনে আছি, তখন দেখা যায় ডিপোজিটেড ফ্যাট সেখান থেকে আস্তে আস্তে ভেঙে গিয়ে এনার্জি প্রডিউস করতে পারে। তাহলে এটা এনার্জির একটা সোর্স। ফুড রিজার্ভ অর্থাৎ খাদ্য স্টোর হয়ে থাকছে। আমাদের বিভিন্ন অ্যানিম্যালের ক্ষেত্রে হিট রেগুলেশন হেল্প করে, যেমন হোয়েলের ক্ষেত্রে বা তিমির ক্ষেত্রে বা ডলফিন, এদের ক্ষেত্রে ব্লাবার দেখতে পাওয়া যায়, সেটি ফ্যাটের একটি লেয়ার, সেটি দেখা যায় হিট রেজিস্ট করতে হেল্প করছে, সলভেন্ট হিসেবে কাজ করে। কিছু কিছু ভিটামিন আছে, যেমন ভিটামিন এ, ডি, ই, কে, এরা দেখা যায় অয়েল বা ফ্যাট সলিউবল ভিটামিন, এবং দেখা যায় সেল মেমব্রেন ফর্ম করতে হেল্প করছে এই ফ্যাট। হরমোন এবং কিছু ভিটামিন সিনথেসিস করতেও বা এগুলো তৈরি করতেও ফ্যাট আমাদের হেল্প করে। সুতরাং ফ্যাটের আমাদের বডির মধ্যে বা লিপিডের খুব ইম্পর্টেন্স আছে। তাহলে আমরা এখান থেকে যেটা পড়লাম সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের কেমিক্যাল পুলগুলো কি কি, সেলুলার কেমিক্যাল পুল, এবং তার সঙ্গে সঙ্গে বায়োমলিকুলসের কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এই 3টি অংশ তোমাদেরকে আজকে আমি বোঝালাম। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো, বাড়িতে ভালো করে পড়বে।